29শে মার্চ 2025 রাত্রি 10টা 6 মিনিটে শনিদেব রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে মীন রাশিতে। এবং শনির রাশি পরিবর্তন হওয়া মানে সিংহ রাশির ক্ষেত্রে শনিদেবের ঢাইয়া শুরু হওয়া। তো আজকে বিশেষভাবে তুলে ধরব যে শনিদেবের কী প্রভাব পড়বে সিংহ রাশির উপর। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এবং আগামী দিনে সিংহ রাশি সম্পর্কে বহু ভিডিও এই চ্যানেলে পাবেন। তো যাই হোক, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, জ্যোতিষী প্রেমী আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন জ্যোতিষীয় বহু তত্ত্ব। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। শনিদেবের এই পরিবর্তনটা গভীরভাবে বুঝতে হবে সিংহ রাশিকে, যে শনি যে পরিবর্তন হচ্ছে অষ্টম ঘরে, শনি এখানটাতে কোন দিক থেকে প্রসন্ন করবে এবং শনি কি কি করতে চাচ্ছে, এগুলো জিনিস বুঝতে হবে বা শনিকে চিনতে হবে। তাহলে যথেষ্ট ভালো ফল বা ভালোর দিকে যেতে পারবে এই সিংহ রাশি। যে ঘরটাতে অবস্থান করছে এটা দেবগুরু বৃহস্পতির ঘর। তো যাই হোক, শনিদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে, এই যে অষ্টম ঘর মীন রাশিতে, অর্থাৎ শনি অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির রাশিতে। আর দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সম। যেহেতু গুরুর রাশিতে অবস্থান করছে, গুরুর সাথে সম্পর্কটা হয়ে গেল সম সম্পর্ক। তবে গোচরে আবার দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্কটা আবার এই তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসে নাকি। যদি শত্রুতা সম্পর্ক উঠে আসে, তৎকালীন শত্রুতা, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতে যতই সম হয়ে বসুক, তা তবুও কিন্তু শনি যথেষ্ট খারাপ ফল দিবে এই সিংহ রাশিকে। আর গোচরে যদি তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসে, তাহলে শনি অষ্টম ঘরে অবস্থান করবে, সংঘর্ষ তো দিবে, কিন্তু তার মধ্যে আবার সফলতা অনেক দিক থেকে এগিয়ে নিয়ে যাবে এই সিংহ রাশিকে। বহু দিক থেকে সিংহ রাশি এগিয়ে যাবে শনিদেবের এই পরিবর্তনে। তো সবার প্রথম জিনিসটা আমাদের দেখতে হবে যে শনি কীরকম অবস্থানে রয়েছে, এবং তার সাথে আবার দেখতে হবে যে শনি যে ত্রিকোণে অবস্থান করছে সেই ত্রিকোণে আবার কী প্রভাব পড়বে, এবং যে সমস্ত ঘরের কারকত্ব রাখছে এবং শনির যে দৃষ্টিগুলো পড়ছে যে সমস্ত ঘরে, সেইগুলোকেও কিন্তু আবার বুঝতে হবে। অর্থাৎ খুব গভীরভাবে বুঝার কিন্তু এখানটাতে জিনিস রয়েছে শনিকে নিয়ে এই সিংহ রাশির। যার জন্য সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, ভিডিওটি বিনা না কেটে অবশ্যই একবার অন্তত দেখবেন। সবার প্রথমে দেবগুরু বৃহস্পতি আর শনির সাথে সম্পর্কটা হচ্ছে সম সম্পর্ক, এবং শনি যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই সময় দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে। এবার বৃষ রাশির সাথে শনির সম্পর্ক হচ্ছে মিত্রতা, কারণ শুক্রদেব চলে আসলো, শুক্রদেবের সাথে তো পরম মিত্রতা। তাহলে এই যে সম্পর্ক উঠে আসলো, তাহলে এই জায়গাটাতে একটা ভালো একটা সম্পর্ক চলে আসলো দেবগুরু বৃহস্পতির সাথে, তৎকালীন মিত্রতার সম্পর্ক। তারপরে আবার দেবগুরু বৃহস্পতি চলে যাবে লাভের ঘর মিথুন রাশিতে, এইখানটাতেও একটা মিত্রতা সম্পর্ক উঠে আসছে। তারপরে আবার উচ্চ অবস্থায় অবস্থান করবে কর্কট রাশিতে, তখনও আবার একটা মিত্রতার সম্পর্ক চলে আসবে, কারণ এই সময়কালে দেবগুরু বৃহস্পতি মকর রাশিকে দেখবে, আবার দেখবো হচ্ছে নিজের রাশি মীন রাশিকে, আর মীন রাশির উপর তো শনি অবস্থান করছে, তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে আবার এই শনির উপর। তারপরে আবার শনি দেবগুরু বৃহস্পতি চলে আসবে রাশির উপর, সিংহ রাশির উপর, তখন আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে এই কুম্ভ রাশির উপর। অর্থাৎ সেই সময় আবার দেবগুরু বৃহস্পতি শনির রাশিকে দেখবে, আবার শনি আবার দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, তাহলে এইখানটাতেও একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসছে। তো 2025 থেকে 2028 পর্যন্ত যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনের সমানভাবে তাল মিলিয়ে দেবগুরু বৃহস্পতি কিন্তু চলবে, এবং শনির সাথে একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক রাখবে, যার জন্য এই সময়কালে শনিও যেরকম দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবে, সেরকম আবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সিংহ রাশিও পাবে। অর্থাৎ খুব ভালো একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসছে। তো এটা তো দেবগুরু বৃহস্পতির দিকটা তুলে ধরলাম। এবার শনি যে ত্রিকোণে অবস্থান করছে সেই ত্রিকোণটা হচ্ছে কি, সেই ত্রিকোণটা হচ্ছে আবার মোক্ষ ত্রিকোণ। তো মোক্ষ ত্রিকোণ এই জিনিসটা কি, এই জিনিসটা তৈরি হয় চতুর্থ ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরকে নিয়ে। তাহলে যে ত্রিকোণটা হচ্ছে এটা হচ্ছে মোক্ষ ত্রিকোণ। অর্থাৎ শনির
এই তিনটি ঘরকেও বিশেষভাবে প্রভাবিত করবে। এবার শনি হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে মোক্ষ ত্রিকোণ ঘরে, অর্থাৎ ষষ্ঠ ঘর সপ্তম ঘরকেও প্রভাবিত করবে। এবং তার সাথে যে শনির যে দৃষ্টি, যে তিনটি দৃষ্টি, প্রথম দৃষ্টিটা পড়ছে কর্মের ঘর বৃষ রাশিতে, তৃতীয় দৃষ্টি। তো বৃষ রাশির অধিপতি শুক্রদেব, শুক্রদেবের সাথেও সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। এবং শনিদেবের যে সপ্তম দৃষ্টি যেটা পড়ছে রাশির দ্বিতীয় ঘর কন্যা রাশি, কন্যা রাশির অধিপতি বুধ, বুধের সাথেও সম্পর্ক হচ্ছে মিত্রতা। আর শনির দশম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর ধনু রাশিতে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে। আবার দেবগুরু বৃহস্পতির সাথে তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে এবং দেবগুরু বৃহস্পতির আবার ওই ধনু রাশিতে যে দৃষ্টি পড়ছে। তাহলে এই তিনটি ঘরকেও যথেষ্ট ভালো প্রভাবিত করবে শনিদেবের এই যে তিনটি দৃষ্টি পড়ছে। তো শনিদেবের এই পরিবর্তনে অনেক কিছু এই সিংহ রাশিকে বুঝতে হবে। তো শনিদেবের যে দৃষ্টি, দশম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, তো পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি? সন্তানকে দেখি, সন্তানের শিক্ষা দীক্ষা জিনিসটাকে দেখি, প্রেম ভালোবাসার জিনিসটাকে দেখি। এখান থেকে বিভিন্ন রকম কলা জিনিসটা উঠে আসছে, আর্থিক উন্নতি জিনিসটা উঠে আসছে, সোশ্যাল মিডিয়া জিনিসটা উঠে আসছে, প্রতিভা জিনিসগুলো উঠে আসছে। আবার এই ঘরটা হচ্ছে মা লক্ষ্মীর ঘর, এই ঘরটা হচ্ছে আবার শেয়ার মার্কেটের ঘর। তার শনি অবস্থান করছে কোথায়? অষ্টম ঘরে। অষ্টম ঘরটা কিসের ঘর? গভীর জ্ঞানের ঘর। এবং শনি হচ্ছে ধীর গতিতে চলা গ্রহ, একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত থাকে। এবার গভীর জ্ঞানের ঘরে শনির অবস্থান এবং দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে, যেটা হচ্ছে শিক্ষার ঘর। তাহলে কি হচ্ছে? বহু ছাত্রছাত্রীদের যারা কোনো বিষয়ের উপর দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বা রিসার্চ করছেন বা কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য শনিদেবের এই গোচর যথেষ্ট ভালো হচ্ছে। এবং এই অষ্টম ঘর থেকে আমরা মেডিকেল জিনিসটাকে দেখি, তাহলে মেডিকেলের ছাত্রছাত্রীদের এই সময়কাল বিশেষ ভালো হতে যাচ্ছে এই পরিবর্তনে। এবং এই পরিবর্তন যে অষ্টম ঘরে হচ্ছে, এই ঘর থেকে আবার বিদেশ সংক্রান্ত জিনিসটাকেও দেখি, অর্থাৎ বহু ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, যারা বহুদিন ধরে নিজের শিক্ষাকে দেশের বাইরে হোক বা রাজ্যের বাইরে হোক বা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার ব্যাপারে হোক, অর্থাৎ নিজের স্বপ্নকে শিক্ষার মাধ্যমে পূরণ করার একটা ভালো সুযোগ এই শনিদেবের পরিবর্তনে তৈরি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। এবার শনিদেব এই ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে গভীর জ্ঞান এবং আধ্যাত্মিকের জগৎ জিনিসটা উঠে আসে। অর্থাৎ যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন, যারা আধ্যাত্মিকতার পথে রয়েছেন, তাদের জন্য এই গোচর যথেষ্ট ভালো। আধ্যাত্মিক চেতনা যথেষ্ট উঠে আসবে, নিজের অস্তিত্ব জিনিসটাকে বুঝতে পারবে, যে সমাজে সংসারে কী অস্তিত্ব নিজের রয়েছে এই জিনিসটাও বুঝতে পারবে। ঈশ্বরের প্রতি যে একটা প্রেম, ঈশ্বরের প্রতি যে একটা ভালোবাসা, ঈশ্বরের প্রতি যে একটা চিন্তা, এটা সম্পূর্ণভাবে উঠে আসবে এই সময়কালে। একটা এই সিংহ রাশির ক্ষেত্রে একদম পজিটিভ দিকটা উঠে আসবে। ধর্মের দিকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে, ধর্মের পথে চলা, ধর্মের সঙ্গে থাকা, ধর্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যে সমস্ত চিন্তাধারাটা ধর্মের দিকেও আসবে এই শনিদেবের পরিবর্তনে এই সিংহ রাশির ক্ষেত্রে। আবার শনিদেব অবস্থান করছে অষ্টম ঘরে, অষ্টম ঘর থেকে আবার পরিবর্তন জিনিসটাকে বোঝায় এবং দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, অর্থাৎ কর্মের দিকেও কিন্তু একটা ভালো পরিবর্তন উঠে আসছে এই সময় সিংহ রাশির। শনিদেবের এই পরিবর্তনে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট উঠে আসবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কিংবা যারা বিদেশে কোম্পানিতে কর্মরত তাদের কর্মলাভ হবে শনিদেবের এই পরিবর্তন। তবে শনিদেব একটি পাপ গ্রহ, যতই ভালো অবস্থাতে থাকুক সংঘর্ষ অবশ্যই দিবে। শনি হচ্ছে কি ধীর গতিতে চলা গ্রহ, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু একটা ধীর গতি যথেষ্ট নিয়ে আসবে এবং একই কাজ বারবার করাবে। অর্থাৎ এই জিনিসটাতেও সিংহ রাশিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আলস্য জিনিস আসবে, এই আলস্য জিনিসটাকে সম্পূর্ণভাবে ত্যাগ করে কর্মক্ষেত্রে অ্যাক্টিভ হতে হবে। এটাও কিন্তু শনি বুঝাচ্ছে অষ্টম ঘরে। তবে শনি যে ফলটা দেয়, শনির ফল কিন্তু দীর্ঘস্থায়ী হয়, যুগ যুগান্তর পর্যন্ত শনির ফল স্থায়িত্ব হয়। শনি যে ফলটা দেয় ধীরে চলা গ্রহ, কিন্তু ফল যেটা দিবে সেটা জবরদস্ত ফল দেয়। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর, এবং শনি অবস্থান করছে অষ্টম ঘর। অষ্টম ঘর থেকে আমরা আনএক্সপেক্টেড মানি জিনিসটাকে বুঝাই। অর্থাৎ এই সময়কালে যদি আত্মীয় স্বজনদের মধ্যে কোনো সম্পত্তিজনিত কোনো অসুবিধা হয়ে থাকে সেগুলো দূর হবে। আবার যেহেতু অষ্টম ঘর থেকে সংঘর্ষ জিনিসটা বুঝাচ্ছে, অর্থাৎ বহু আত্মীয় স্বজনদের সাথে সংঘর্ষ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, জায়গা সম্পত্তি এগুলো বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভয় পাওয়ার কারণ কোনো নাই, কারণ শনি হচ্ছে আবার ষষ্ঠ ঘরের অধিপতি, অষ্টম ঘরে অবস্থান করছে, তো বিপরীত রাজযোগও তৈরি হচ্ছে আবার এখানটাতে। অর্থাৎ সংঘর্ষ তৈরি হলেও বিজয় হাসিল হবে সিংহ রাশির। শনিদেবের এই পরিবর্তনে মোক্ষ ত্রিকোণ জেগে উঠেছে, দ্বাদশ ঘরের উপর একটা প্রভাব থাকবে
এই সময়কালে নিজের কর্মক্ষেত্রে একটা ইনভেস্টের ব্যাপারে উঠে আসছে, এবং তার সাথে শনির দশম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, যেটা হচ্ছে মা লক্ষ্মীর ঘর। এবং শনি হচ্ছে কি একটি রাশিতে অনেক দিন ধরে অবস্থান করে দীর্ঘকালীন থাকে। তো যে সমস্ত দীর্ঘকালীন কোনো কাজকর্ম হচ্ছে, যেরকম সেই সমস্ত কাজে যদি ইনভেস্ট করা যায়, তাতে আবার ভবিষ্যতে আগামী দিনে কিছু না কিছু লাভ এই সময় পাবে। সেটা হচ্ছে কি কোনো বিমা সংক্রান্ত কাজে হোক, কোনো শেয়ার মার্কেটের কাজে হোক, এলআইসির মতন কাজে হোক, এই সমস্ত কাজে যদি ইনভেস্ট করা যায় তাহলে আবার বিশেষ লাভবান হবে। শনি অষ্টম ঘরে অবস্থান করছে, গভীর জ্ঞানের ঘরে, এবং দশম দৃষ্টি পড়ছে শিক্ষার ঘরে। এইখানটাতে এই জিনিসটা বোঝাচ্ছে যে শনি হচ্ছেন ডিসিপ্লিনের কারক, অনুশাসনের কারক, অর্থাৎ সমস্ত কাজ অনুশাসনের মধ্যেই করতে হবে, লেখাপড়া করেই করতে হবে। যে কোনো কাজ করতে গেলে অবশ্যই গভীর জ্ঞান, গভীর বিচার নিয়ে আসতে হবে, কারণ শনির দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর কিসের ঘর? বাণীর ঘর, মুখের বাণী, অর্থাৎ কারো কোনো মুখের কথায় বিশ্বাস করা যাবে না। এবং যেহেতু অষ্টম ঘরে শনি অবস্থান করছে, তার তৃতীয় দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, এবং সপ্তম দৃষ্টি পড়ছে বাণীর ঘরে, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে ডকুমেন্ট মেনটেন করেই চলতে হবে। কারো মুখের কথায় কোনো কাজ কর্মক্ষেত্রে চলবে না, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো কিন্তু সংঘর্ষের মতন পরিস্থিতি তৈরি হবে। শনি আবার ষষ্ঠ ঘরের অধিপতি, অবস্থান করছে অষ্টম ঘরে, বিপরীত রাজযোগও তৈরি হচ্ছে। আর এই যে গভীর ঘর, গভীর মানে এই জিনিসটা একটা গভীর জিনিসটাকে বোঝায়। তো এই সময়কালে গোপন শত্রুরাও কিন্তু প্রকাশে চলে আসবে সিংহ রাশির, যে কে মানে কোন কোন শত্রু যারা ভিতরে ভিতরে ক্ষতি করছিল, এগুলোকেও চিনতে পারবে। শনির এই পরিবর্তন সিংহ রাশিকে অনেক কিছু বোঝাচ্ছে। অষ্টম ঘরে শনির অবস্থান, কর্মের ঘরে দৃষ্টি, তো কর্মক্ষেত্রে গভীর বিশ্বাস কাউকে করা যাবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। বিশেষ করে অর্থের দিকে, টাকা পয়সার ব্যাপারে, এই সমস্ত দিকে কাউকে বিশ্বাস করা যাবে না। এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের খাওয়া দাওয়ার উপরে খেয়াল রাখতে হবে। তারপরে নিজের জীবন সাথীর শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ সপ্তমপতি অষ্টম ঘরে অবস্থান করছে, অর্থাৎ পার্টনারশিপে মানে পার্টনারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, তারা কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো বজিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ এই অষ্টম ঘরে সংঘর্ষ জিনিসটা নিয়ে আসবে, মতবিরোধ জিনিসটা নিয়ে চলে আসবে, এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। অষ্টম ঘরে শনি অবস্থান ব্যভিচারে যদি লিপ্ত হয় সে, বা কোনো গভীর সম্পর্ক বা ইন্টারনাল অ্যাফেয়ার, এই জিনিসটাও কিন্তু উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে এই সিংহ রাশির ক্ষেত্রে। এটাও কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে যাদের এরকম সম্পর্ক রয়েছে, এদিক থেকে যথেষ্ট সাবধান। শনি অষ্টম ঘরে অবস্থান করছে, এবং শনি হচ্ছে কি ধীরগতিতে চলা গ্রহ, এবং অবস্থান করছে আবার মোক্ষ ত্রিকোণ ঘরে। তো মোক্ষ ত্রিকোণের মধ্যে চতুর্থ ঘরটাও পড়ছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে চলা কাজ, যেরকম বিল্ডিংয়ের কাজ হোক, রাস্তাঘাটের কাজ হোক, ঠিকাদারির কাজ হোক, এই সমস্ত কাজে আবার উন্নতি রয়েছে। এই সময়কালে মানে কোনো রকম যদি ইনভেস্ট করা যায় তাহলে আগামী দিনে যথেষ্ট ভালো ফলই পাবে, কারণ দেবগুরু বৃহস্পতি শনির সমান তালে তালে চলছে। তো এই পরিবর্তনে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট আশীর্বাদ লাভ করবে শনি এই সিংহ রাশি, যেরকম শনিও লাভ করবে সেরকম সিংহ রাশিও লাভ করবে। যদি দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক মিত্রতা না হতো, যদি শত্রুতা হয়ে যেত এই গোচরে চলাকালীন, তাহলে কিন্তু ভয়াবহ দৃশ্য দেখতে হতো এই সিংহ রাশিকে। এই পরিবর্তনে সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে শনির অবস্থান, ষষ্ঠ ঘরের অধিপতি এবং সপ্তম ঘর অধিপতি হয়ে শনি হচ্ছে কিন্তু এই সিংহ রাশির ক্ষেত্রে ততস্থ ভূমিকা পালন করে, এবং সপ্তম ঘর মারক অষ্টম ঘরে অবস্থান করছে। তো সংঘর্ষ মাত্রা বাড়িয়ে দিত যদি এই দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক, তৎকালীন মিত্রতার সম্পর্ক না উঠে আসতো এই গোচরে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বা বিদেশি কোম্পানিতে কর্মের চেষ্টা করছেন, তাদের জন্য আবার এই গোচর যথেষ্ট ভালো। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করবেন, যথেষ্ট ভালো হবে এই সিংহ রাশির গোচর। কোনো রকম ভয় পেয়ে লাভ নাই। তবে কি যে শনি একটা প্রভাব অবশ্যই থাকবে, এই ঢাইয়ার প্রভাব, মানসিক অশান্তি, মানসিক অস্থিরতা, টেনশন, এগুলো অবশ্যই থাকবে। এগুলোকে ঠিক রাখতে হবে, আধ্যাত্মিক পথে চলতে হবে, ঈশ্বরের সাধনা করতে হবে, ঈশ্বরের প্রতি যথেষ্ট টান নিয়ে আসতে হবে, ধর্মের কাজে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ এই ঘরটা আধ্যাত্মিক জিনিসটাকে বোঝাচ্ছে। এই সমস্ত জিনিস করতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তারপরে কি যে কারোর হকের জিনিস, কারোর ন্যায্য পাওনা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না, কাউকে ঠকানো যাবে না। দু পয়সা লাভের জন্য কাউকে ঠকালাম, এটা করা যাবে না, তাহলে কিন্তু এর বিপরীত ফল পাওয়া যাবে। ইগো জিনিসটাকে ত্যাগ করতে হবে। কর্মক্ষেত্রে কাউকে অসম্মান করা যাবে না, যার যেটা সম্মান তাকে সেই জিনিসটাই দিতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। আর অষ্টম ঘরে অবস্থান করছে, এই ঘরে
অবশ্যই দান করা উচিত, যেটা হচ্ছে গোপন দান। এমন গোপন দান করা উচিত যেটাতে কেউ জানতে পারবে না। এই সমস্ত ক্ষেত্রে আবার যথেষ্ট ভালো ফল দিবে। এবং আধ্যাত্মিকের ঘরে অবস্থান করছে শনি, ভগ্ন মন্দির, যে মন্দিরগুলো কোনো রকমভাবে রিপেয়ারিং হয় না বা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, সেই সমস্ত মন্দিরে হাত লাগাতে হবে, মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যে মন্দিরে আলো জ্বলে না সেই মন্দিরে আলো জ্বালাতে হবে। তাহলে যথেষ্ট দেবগুরু বৃহস্পতির আরও বলবান হবে এবং ভালো ফল প্রদান করবে। এই ঢাইয়া চলাকালীন কোনো রকমভাবে শনিবার করে অন্তত সরিষার তেল, চামড়ার বস্তু, তারপরে লোহার বস্তু এই সমস্ত ক্রয় করে নিয়ে আসবেন না। রাত্রিবেলা হলে অবশ্যই রাস্তার কুকুরদের কিছু না কিছু খাবার খেতে দিবেন। প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই গুরুর সান্নিধ্যে থাকবেন। এছাড়া মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাতে যথেষ্ট ভালো ফল দিবে। তো যাই হোক, সিংহ রাশির সম্পর্কে অনেক কথা আলোচনা করলাম। তবে আমি তো আলোচনা করলাম যে গ্রহ দুটোকে নিয়ে, শনি আর ওই দেবগুরু বৃহস্পতি। দেখা গেলো এই দুটো গ্রহই অবস্থান জন্মছকে খুবই খারাপ রয়েছে। অতএব আমি বলবো অবশ্যই যাদের জন্মছকে এরকম অবস্থান রয়েছে তারা অবশ্যই ভালো লোকের কাছ থেকে পরামর্শ নেবেন। সমাজে বহু ভালো লোক রয়েছে এবং বহু ভালো জ্যোতিষী রয়েছে, তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন। তবে আবার এটাও খেয়াল রাখতে হবে যে যেখানে গেলেন সেখানে যে আবার দেখালো পকেট থেকে পাথর বার করে দেখাচ্ছে যে এই যে ধরেন, এটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে। তাহলে কিন্তু সাবধান, কারণ সব কিছু পাথর দিয়ে হয় না। ঢাইয়া আর এই শনির সাড়ে সাথী যখন চলে তখন পাথর কবজ বেটে খাওয়ালেও কিচ্ছু হবে না। এই ঢাইয়া এমন একটা জিনিস আর এই সাড়ে সাথী এমন একটা জিনিস যে এই সময় নিজের ইষ্ট দেবতাকেও লোকে গাল দেয় যে আমার এত বিপদ মা, তুই আমার পাশে দাঁড়ালি না। অতএব এদিক থেকেও সাবধান। তো যাই হোক, সবাই তো আর খারাপ না। সবাই যদি খারাপ হতো তাহলে তো জগৎই অন্ধকার হয়ে যেত। যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। কোনো রকম ভয় পাবেন না। যে সমস্ত জিনিসগুলো তুলে ধরলাম সেই সমস্ত জিনিসগুলোকে নিজের মনের মধ্যে গেঁথে নিয়ে সেইভাবে চলবেন এবং কাউকে বিশ্বাস করতে যাবেন না, নিজেকেই বিশ্বাস করবেন। বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে নিজের আপন লোককেও বিশ্বাস করতে যাবেন না এই সময়কালে, এই ঢাইয়া চলাকালীন। এবং মুখের কথাতে বিশ্বাস করবেন না। যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতে অবশ্যই কাগজপত্র ব্যবহার করুন। কাজকর্ম একটু ঢিল হবে, ধীরগতি হবে, অধৈর্য হবেন না, ধৈর্য হারাবেন না, ধৈর্যের সাথেই চলতে হবে এবং দেহের মধ্যে কোনো রকমভাবে আলস্য জিনিস নিয়ে আসবে না। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে বহু ভিডিও এই সিংহ রাশির দিব। এবং যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।